আপনি জানেন কি বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬,০০০ মানুষ কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। বর্তমানে ৯০% কোলোরেক্টাল ক্যান্সার ৩৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যেই দেখা যাচ্ছে। ফাইবার খান, ঝুঁকি কমান, কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধ করুন। জাঙ্ক ফুড এড়ান, শাকসবজি ফলমূল বাড়ান, কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমান। ৪৫ বছরের পর নিয়মিত স্ক্রিনিং করুন। সচেতন হন, নিরাপদ থাকুন। সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস মার্চ ২০২৬ উপলক্ষে চ্যানেল 24-এর জনসচেতনতামূলক আয়োজন বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ক্যান্সার জ্বর আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। আমরা এই আয়োজনে কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে কথা বলি এবং কোলোরেক্টাল ক্যান্সার রোগটি কীভাবে প্রকাশ পেলে আমরা বুঝতে পারবো, চিকিৎসকের শরণাপন্ন হলে আসলে এই রোগটি নিরাময়যোগ্য কিনা, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা বিস্তারিত জানবো আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর তাসনিম হোসেন, ক্যান্সার বিশেষজ্ঞ, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার রেডিয়েশন অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। দর্শক, আলোচনার বিষয় কোলোরেক্টাল ক্যান্সার। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ধন্যবাদ ডক্টর, আমি ভালো আছি। চ্যানেল 24-এর সকল দর্শককে ধন্যবাদ এমন একটি আয়োজনে উপস্থিত হওয়ার জন্য, এবং বিকন ফার্মাসিউটিক্যালসকে অসংখ্য ধন্যবাদ। ক্যান্সার কোলোরেক্টাল, আমরা জানি যে ক্যান্সার, প্রত্যেকটা মানুষই ক্যান্সার শব্দটা শুনলে কিন্তু একটু ভয় কাজ করে। কোলোরেক্টাল ক্যান্সার এই বিষয়টি নিয়ে যেহেতু আমরা চেষ্টা করছি জনসচেতনতা সৃষ্টির জন্য, শুরুতে একটু জানতে চাই একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে ক্যান্সার রোগীদের আসলে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে প্রেক্ষাপটটি কেমন বা রোগীর সংখ্যাটা এখন কেমন? আচ্ছা, রোগীর সংখ্যা বলতে কোলোরেক্টাল ক্যান্সার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, সেটা আমরা আমাদের প্র্যাকটিসিং লাইফে দেখতে পাচ্ছি। কোলোরেক্টাল ক্যান্সার এমন একটি ক্যান্সার যেটি সারা বিশ্বে যেমন এটার ইনসিডেন্স বা এটার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশেও এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যদি বাংলাদেশের সবগুলো ক্যান্সারের মধ্যে তুলনামূলক সিরিয়াল করা হয়, তাহলে দেখা যাবে যে কোলোরেক্টাল ক্যান্সার তৃতীয় বা চতুর্থ স্থানে অবস্থান করছে সবগুলো ক্যান্সারের মধ্যে। এবং কোলোরেক্টাল ক্যান্সার প্রতি ১ লাখ মানুষের মধ্যে প্রায় ১৯ জন মানুষ এই রোগে প্রতি বছর আক্রান্ত হচ্ছে, এবং প্রতি ১ লাখ মানুষের মধ্যে প্রায় ৯ জন মানুষ কোলোরেক্টাল ক্যান্সারে মৃত্যুবরণ করছে বাংলাদেশে। সুতরাং এটির প্রাদুর্ভাব দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে বলে বলা যেতে পারে। এই যে প্রাদুর্ভাব বৃদ্ধির কথা আপনি বলছিলেন, বৃদ্ধি পাওয়ার পেছনে কারণ কি বলে মনে করছেন? আচ্ছা, কোলোরেক্টাল ক্যান্সারের যে ঝুঁকির কারণগুলো, সেই ঝুঁকির কারণগুলোর মধ্যে সিডেন্টারি লাইফস্টাইল বা মানে জীবনযাত্রা যাপনের যে ধরন, তার উপর অনেকটা নির্ভর করে। সিডেন্টারি লাইফস্টাইল বলতে বোঝায় যেই লাইফস্টাইলে কাজ আছে কিন্তু ব্যায়াম নাই, কোনো শারীরিক চর্চা নেই, এরকম একটি লাইফস্টাইল। তো সিডেন্টারি লাইফস্টাইলে দেখা যাচ্ছে আধুনিক মানুষ সব খুব বেশি নির্ভর করছে, এবং এখানে যেটা দেখা যাচ্ছে মানুষ প্রসেসড ফুড বা হচ্ছে শাকসবজি, ফলমূল ইত্যাদি কম খাচ্ছে, কিন্তু প্রসেসড ফুড বা রেড মিট বা মাংস এগুলো বেশি খাচ্ছে। তো খাদ্যের যে একটা অভ্যাস, খাদ্যের অভ্যাসের কারণেও কোলোরেক্টাল ক্যান্সারটি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তার উপর ব্যায়ামের অভাব, শারীরিক চর্চার অভাব ইত্যাদির কারণে কোলোরেক্টাল ক্যান্সার বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আরও একটি কারণ আছে, এগুলো হচ্ছে নিরাময়যোগ্য বা পরিবর্তনযোগ্য কারণ, যেগুলো বললাম আমি। অপরিবর্তনশীল কিছু কারণ আছে, যেমন হচ্ছে যেগুলো মানুষের জেনেটিক কিছু ফ্যাক্টর আছে বা ফ্যামিলিয়াল ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো বা এই জিনগত পরিবর্তনগুলো মানুষের দেহে দেখা যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে। এটিও একটি কোলোরেক্টাল ক্যান্সার বেড়ে যাওয়ার কারণ। আপনি কিন্তু খুব সুন্দর করে বললেন যে কেন কোলোরেক্টাল ক্যান্সার বাড়ছে। খাদ্যাভ্যাস, জীবনযাপনকে কিন্তু আপনি প্রধান কারণ বলে আখ্যায়িত করেছেন। আমরা প্রসেস ফুড যেটাকে বলছি, প্রক্রিয়াজাত খাবার, এগুলো একটু বেশি খাওয়া হচ্ছে, লাল মাংস একটু বেশি খাওয়া হচ্ছে, কায়িক শ্রমটা কম করা হচ্ছে বলে কোলোরেক্টাল ক্যান্সারটা এখন প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। একটু বয়স প্রসঙ্গে জানতে চাই যে এখন কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যেও অনেকের এই কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্তের হার বেড়েছে। এর পেছনেও কারণ কি খাদ্যাভ্যাস, জীবনযাপন? হ্যাঁ, ইয়াং জেনারেশনের মধ্যে কোলোরেক্টাল ক্যান্সারটা খুব বেশি আজকাল পাওয়া যাচ্ছে, বা আমাদের প্র্যাকটিসিং লাইফে আসলেই পাচ্ছি। দেখা যাচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারের আসল রিস্ক গ্রুপ 50-এর পরে, কিন্তু এখন 30 বা 40-এর মাঝামাঝি বয়সের এই
গ্রুপটার মাঝখানেও দেখা যাচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার খুব বেশি। অবশ্যই তাদের জীবনযাত্রার যে খাদ্যাভ্যাসের পরিবর্তন বা শারীরিক চর্চার অভাব এটি একটি মূল কারণ। তাছাড়া যে জেনেটিক ফ্যাক্টরটি বললাম, জেনেটিক ফ্যাক্টরটিও দেখা যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে এটার প্রাদুর্ভাবটা দিন দিন মানে শনাক্ত হচ্ছে আরও বেশি। হয়তোবা প্রাদুর্ভাব আগেও ছিল, এই শনাক্তকরণটা আজকাল অনেক সহজ হচ্ছে, তাই আমরা দেখছি যে এই জেনেটিক ফ্যাক্টরটাও একটি মূল কারণ হিসেবে ধরা যায়। একটু লক্ষণ প্রসঙ্গে জানতে চাই যে একজন সুস্থ স্বাভাবিক যখন জীবনযাপন করছে, একজন সুস্থ স্বাভাবিক মানুষ কি কি লক্ষণগুলো প্রকাশ পেলে বুঝতে পারবেন তিনি কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? আচ্ছা, কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়েছে সেটি লক্ষণ দিয়ে সরাসরি বোঝাটা আসলে সম্ভব না। তবে কয়েকটি লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। যেমন ঘন ঘন পেট ব্যথা, ঘন ঘন মলত্যাগের অভ্যাসের পরিবর্তন, যেমন হচ্ছে অতিরিক্ত ডায়রিয়া বা বারে বারে ডায়রিয়া বা বারে বারে কোষ্ঠকাঠিন্য হয়ে যাওয়া। অনেক সময় আমরা দেখে থাকি আনএক্সপ্লেইনড বা যেটা যেই অ্যানিমিয়া বা রক্তশূন্যতা, যেটা এক্সপ্লানেশন খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ধরনের রক্তশূন্যতা বারে বারে হচ্ছে, একজন রোগী আক্রান্ত হচ্ছে রক্তশূন্যতায়, বা কোনো কারণ ছাড়া তার ওজন হ্রাস পাচ্ছে দ্রুত, এই ধরনের লক্ষণগুলো দেখা গেলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই তখন রোগটি শনাক্ত করতে হয়। পরীক্ষা নিরীক্ষার বিষয়ে জানবো, তার আগে একটু জানতে চাই স্ক্রিনিংয়ের বিষয়ে। আমরা জানি যে ক্যান্সারের যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোলোরেক্টাল ক্যান্সারের রোগীদের জন্য স্ক্রিনিং কতটা গুরুত্বপূর্ণ এবং কখন শুরু করা উচিত? আচ্ছা, ধন্যবাদ। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিংটি বাংলাদেশে এখনও জাতীয় পর্যায়ে আমরা গ্রহণ করিনি, কিন্তু কোনো ব্যক্তি চাইলে চিকিৎসকের বা ক্যান্সার বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে স্ক্রিনিংটি সম্পন্ন করতে পারে। এটি কিন্তু বিদেশে বা ওয়েস্টার্ন কান্ট্রিজে অলরেডি তাদের স্ক্রিনিং যে স্ক্রিনেবল ডিজিজগুলো বা স্ক্রিনিং প্রোগ্রামের আন্ডারে চলে এসেছে। তো কোলোরেক্টাল ক্যান্সারের যেটি ইন্টারন্যাশনাল গাইডলাইন বলছে যে 40-এর পর থেকে প্রতিটি রোগী কোলোরেক্টাল ক্যান্সারের জন্য স্ক্রিনিং করা উচিত, এবং এই স্ক্রিনিংয়ের মধ্যে আছে কোলোনোস্কোপি বা অকাল ব্লাড টেস্ট, এই ধরনের পরীক্ষা নিরীক্ষা গুলো। কিন্তু কোনো ব্যক্তির যদি পারিবারিক ইতিহাস থেকে থাকে, যেমন তার বাবা মা বা ভাই বোন ইত্যাদি কারো যদি কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার ইতিহাস থেকে থাকে, তাহলে কিন্তু তার আত্মীয়ের যে বয়সে হয়েছে, যেমন তার যদি বাবার হয়ে থাকে 40 বছর বয়সে, তার নিজের কিন্তু স্ক্রিনিং শুরু করা উচিত তার আরও 10 বছর আগে থেকে, যেমন 30 বছর বয়স থেকেই কিন্তু তার স্ক্রিনিংটি শুরু করা উচিত। গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পেলাম যে কখন আসলে স্ক্রিনিং শুরু করা উচিত। কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত রোগীরা যখন আপনাদের কাছে আসেন, চিকিৎসা সেবা কিভাবে দিচ্ছেন? আচ্ছা, কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত রোগীরা যখন আসছেন, তখন কোলোরেক্টাল ক্যান্সারটি আসলে বিভিন্ন শ্রেণীতে আসলে ভাগ করা যায়। এটার সাইট অনুসারে, অথবা বলা যায় যে অন্ত্র একটি অনেক বড় অংশ, তো সেখানে দেখা যাচ্ছে স্মল ইন্টেস্টাইন আছে, লার্জ ইন্টেস্টাইন আছে, সিগময়েড কোলন, রেকটাম, আলাদা আলাদা। তো প্রতিটি সাইট অনুসারে বা জায়গা অনুসারে তার যে অংশটুকু আক্রান্ত হয়েছে সেই অংশটুকু অনুসারে চিকিৎসার ধরন ভিন্ন হয়। তবে যদি খুব মোটা দাগে বলি, কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এবং ক্ষেত্র বিশেষে টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি ইত্যাদিও কিন্তু এখন যেহেতু সহজলভ্য বাংলাদেশে, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপিও কিন্তু এই চিকিৎসার অংশ। এই যে চিকিৎসা ব্যবস্থার কথা আপনি বলছেন বা চিকিৎসা সেবা প্রদানের কথা বলছিলেন, একজন রোগীকে সব জায়গায় চিকিৎসা সেবা পাবেন কিনা? আচ্ছা, ক্যান্সার তো আসলে একটি বিশেষ রোগ, তো এর চিকিৎসাও আসলে বিশেষায়িত। তো টার্সিয়ারি লেভেল হাসপাতাল হিসেবে বাংলাদেশে একমাত্র জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালটি রয়েছে। তাছাড়া ক্যান্সার রোগীর চিকিৎসা আমরা সকল মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও করতে পারি, কারণ এখানে আমাদের অঙ্কোলজি বা রেডিওথেরাপি বিভাগ রয়েছে, পাশাপাশি সার্জারি বিভাগ রয়েছে। তো সবগুলো বিভাগের সমন্বয়ে বা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে এই চিকিৎসাটা করা সম্ভব সরকারি পর্যায়ে। তাছাড়া বেসরকারি পর্যায়েও এখন অনেকগুলো ক্যান্সার হাসপাতাল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, তাছাড়া আস্তে আস্তে আরও প্রতিষ্ঠিত হচ্ছে। তো সেটাই আর কি, সরকারি এবং সরকারি পর্যায়ে পাশাপাশি চলছে আর কি চিকিৎসাটা। আমরা তো আসলে চেষ্টা করছি জনসচেতনতা সৃষ্টির জন্য। কোলোরেক্টাল ক্যান্সারের রোগীদের বা যারা জনসাধারণ আছে তাদের সচেতনতার জন্য আর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করছেন?
আচ্ছা, কোলোরেক্টাল ক্যান্সারের সচেতনতার জন্য মানুষকে প্রথমত এই লক্ষণগুলো সম্পর্কে সচেতন হতে হবে, যে লক্ষণগুলো নিয়ে একটু আগেই আলোচনা করলাম। দ্বিতীয়ত, কোনো লক্ষণ দেখা দিলে সেটি অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া বা একজন ক্যান্সার বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া, অথবা ন্যূনতম একজন MBBS ডক্টরের শরণাপন্ন হয়েই বেসলাইন ইনভেস্টিগেশনগুলো বা প্রাথমিক যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু করে নেওয়া যায়। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হলো যে সচেতনতা, যে এটা প্রতিরোধ করার জন্য যে সচেতনতা হিসেবে সকলকে যেটি করতে হবে যে নিয়মিত সুষম খাবার খেতে হবে, এবং সুষম খাবারের মধ্যে অতিরিক্ত ভাজা পোড়া বা ফ্যাটি খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে, প্রসেসড ফুড, ফাস্ট ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে বা এগুলো পরিহার করতে হবে। পাশাপাশি শাকসবজি, ফলমূল, ফ্রেশ ফুডের প্রতি আগ্রহটা বাড়াতে হবে। পাশাপাশি শারীরিক চর্চা, ব্যায়াম এগুলো যদি নিজের লাইফস্টাইলের মধ্যে ধারণ করে নেওয়া যায় তাহলে কিন্তু সহজেই এটি প্রতিরোধ করা সম্ভব। 4 নম্বর আরেকটি বিষয় হলো যেটি স্ক্রিনিংয়ের কথা বললাম। স্ক্রিনিংয়ের বিষয়টি যদিও জাতীয় পর্যায়ে এখনও আমরা সেভাবে আয়ত্তে আনিনি, তবু একজন মানুষ কিন্তু সচেতন হয়ে যে এখনও আপাত নিরোগ রোগীর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই রোগটিকে নির্ধারণ করা বা রোগটি নাই সেটি বলে দেওয়ার কথাটাই কিন্তু স্ক্রিনিং। এই স্ক্রিনিংয়ের বিষয়টি কিন্তু একজন মানুষ সহজেই করতে পারে। ফলো আপের বিষয়টা জানতে চাই। আমরা কিন্তু প্রায়শই দেখি যে রোগীরা যখনই চিকিৎসা সেবা নিচ্ছে তার পরবর্তীতে ফলো আপে অনেকেই কিন্তু ফলো আপে আসেন না। কোলোরেক্টাল ক্যান্সারের রোগীদের জন্য ফলো আপটা কতটা গুরুত্বপূর্ণ? আচ্ছা, কোলোরেক্টাল ক্যান্সারের রোগীদের চিকিৎসা যখন শেষ হচ্ছে, যেমন ওই যে একটু আগে যেমন বললাম, সার্জারি, কেমোথেরাপি, ক্ষেত্রবিশেষে রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি ইত্যাদি সমন্বয়ে যখন প্রাথমিকভাবে রোগীর স্টেজ অনুসারে বা রোগীর ডিজিজ সাইট অনুসারে যখন চিকিৎসাটি শেষ হচ্ছে, বা যখন আমরা বলছি যে আপাততভাবে রোগীর চিকিৎসা এখন শেষ, তখন কিন্তু তার ফলো আপের প্রোটোকলটি শুরু হয়ে যায়। এবং ফলো আপটা কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফলো আপের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে রোগটি যে আবার ফিরে আসছে না সেটিকে চেক করা, এবং রোগীর যদি সেরকম কোনো প্রাথমিক লক্ষণ দেখা দেয় তাহলে যেন সাথে সাথে সেটা ইন্টারভিন করা যায় বা সাথে সাথে সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায়। তো প্রাথমিকভাবে যে ফলো আপটা দেখা যাচ্ছে, ফলো আপটা প্রথম 2 বছর একটু ঘন ঘন বা একটু পরপর করতে হয়। 3 মাস পর পর বা 4 মাস পর পর আমরা রোগীকে দেখা করতে বলেই কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তার মধ্যে কোলোনোস্কোপিটা আসলে প্রতিবারই করা লাগে না, বছরে একবার করে করা হয়। তার সাথে পাশাপাশি কিছু টিউমার মার্কার, কিছু ব্লাড ইনভেস্টিগেশন ইত্যাদির মাধ্যমে আমরা ফলো আপটি সম্পন্ন করি। তো প্রথম 2 বছরের বৈতরণীটি পার হয়ে গেলে তারপরে কিন্তু ফলো আপটা আরেকটু পরে পরে করলেও হয়, বা যে ফলো আপের যে ইন্টারভেল সেটা কিন্তু আরেকটু বেড়ে যায়, যেমন 6 মাস পর পর, পরবর্তীতে 1 বছর পর পর এভাবে করে আসতে হয়। তো ফলো আপটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং ফলো আপে রোগীরা আসেন কিনা এই মুহূর্তে, যারা রোগীরা আপনাদের পাচ্ছেন কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত রোগীরা ফলো আপে ঠিকমতো আসছেন কিনা? আচ্ছা, কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে ফলো আপ সচেতনতা এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখা যাচ্ছে যে সত্যি বলতে আমাদের প্র্যাকটিসিং লাইফে আমরা যদি দেখি যে 100 জন কোলোরেক্টাল ক্যান্সার রোগীর মধ্যে 60 জনই আসলে সচেতন যে ফলো আপের বিষয়ে। 60 থেকে 70% রোগী আসলে সচেতন। তো ওনারা ফলো আপে আসেন এবং আমাদের দেওয়া বা ক্যান্সার বিশেষজ্ঞদের দেওয়া যে উপদেশগুলো সেই অনুসারে পরীক্ষা নিরীক্ষাগুলো করে ফলো আপটি মেনটেন করে আর কি। আমরা কিন্তু প্রায় সেটা প্রশ্ন পাই, সেই প্রশ্নটি হলো ক্যান্সার রোগীদের ক্ষেত্রে যে চিকিৎসা সেবা নিচ্ছে, নেওয়ার পরবর্তীতে তারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে কিনা। কোলোরেক্টাল ক্যান্সার রোগীরা যখন চিকিৎসা নিচ্ছেন আপনাদের কাছ থেকে, তারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন কিনা? জি, ধন্যবাদ। তো কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে রোগের চিকিৎসার মধ্যে একটি বিশেষ বিষয় তো আমি বললাম যে স্টেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যাচ্ছে স্টেজটি যদি কম হয়, স্টেজ 1 বা খুবই অল্প পরিমাণে যদি টিউমার বা ক্যান্সারের পরিমাণ হয়ে থাকে, হয়তো বা সার্জারির পরে আর কোনো অ্যাডজুভেন্ট থেরাপি বা আর কোনো থেরাপি তার লাগে না। তো দেখা যাচ্ছে সার্জারির পরে শুধু ফলো আপের মাধ্যমেই রোগী ফলো আপের পাশাপাশি তার সুস্থ স্বাভাবিক সাধারণ জীবনটা যাপন করতে পারছে। কিন্তু স্টেজ 2 বা 3 এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তীতে কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি ইত্যাদি থেরাপি লাগছে। তো থেরাপিগুলো শেষ হওয়ার পরে রোগী কিন্তু ফলো আপটি যদি মেনটেন করতে পারে তার সময় মতো,
তার সুস্থ স্বাভাবিক জীবনে কিন্তু আমরা উদ্বুদ্ধ করি যে আপনি আপনার কাজে ফিরে যান, আপনি আপনার যে কার্যক্ষমতা সেটা যেন বজায় রাখে। অবশ্যই রোগীরা সাধারণত ফিরে যেতে পারে। আমরা একদম সর্বশেষ মুহূর্তে চলে এসেছি, সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? আচ্ছা, সার্বিকভাবে দর্শকদের জন্য এটিই পরামর্শ যে মার্চ মাস যেহেতু এটা কোলোরেক্টাল সচেতনতা মাস, তো মার্চ মাসে কোলোরেক্টাল সচেতনতার এই প্রোগ্রাম বা এই ধরনের অনুষ্ঠান করার আমাদের এই উদ্দেশ্য যেন কোলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে আমরা সচেতন হই এবং আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন করি, ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবল এবং ফাইবারযুক্ত খাবার বা আঁশযুক্ত খাবার যেন আমরা বেশি বেশি খাই এবং হচ্ছে প্রসেসড ফুড বা লাল মাংস ইত্যাদি যেন কম পরিমাণে খাওয়া হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার, এবং ব্যায়াম করা, শরীর চর্চা করা ইত্যাদির জন্য একটু আমাদের মধ্যে সচেতনতা তৈরি হয়। পাশাপাশি রোগের লক্ষণ যদি দেখা যায় তাহলে ক্যান্সার বিশেষজ্ঞ বা যে কোনো MBBS ডাক্তারের শরণাপন্ন হওয়া এটি খুবই গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24 এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে। দর্শক, কথা বলছিলাম কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে। আশা করি আজকের পর্ব থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।